প্রথমেই আমার প্রশ্নটা নিয়ে যাব ডক্টর মোয়াজ্জেমের কাছে। ডক্টর মোয়াজ্জেম, আপনি জানেন যে আমরা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্বে আসে, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, আপনার রিক্সা শ্রমিকদের মধ্যে, ট্যানারি শ্রমিকদের মধ্যে, ঔষধ কারখানা শ্রমিকদের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলনের মধ্যে যেটা প্রধানত বেরিয়ে আসছে, যে তাদের যে মূল ইস্যুটা আসছে, যে সেটা হচ্ছে তাদের ন্যূনতম মজুরির দাবিটা আসছে। এখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই ন্যূনতম মজুরি নিয়ে আপনারাও অতীতে যখন ন্যূনতম মজুরি নিয়ে বাংলাদেশের শ্রমিকদের আন্দোলন ছিল, দাবি দেওয়া ছিল, আপনাদেরও বিভিন্ন রকম পজিশন ছিল। এমনকি গত 23 সালেও যখন এই ন্যূনতম মজুরি নিয়ে কথাবার্তা আলোচনা সামনে আসে, তখন আপনাদের দিক থেকে আপনারা বলেছিলেন যে মালিকেরা যা বলছে এটা যথেষ্ট না, শ্রমিকদের যে ন্যূনতম মজুরি আকাঙ্ক্ষার জন্য এটা যথেষ্ট না। আমি আপনার কাছে একটু এই প্রেক্ষাপটে জানতে চাইবো, এই ন্যূনতম মজুরি নিয়ে এই যে শ্রমিকদের যে প্রত্যাশা এবং বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় যে এটা মীমাংসা কিভাবে আপনারা দেখছেন, এবারে আপনাদের অভিমতটা কি? প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে গণতান্ত্রিক নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, পূর্ববর্তী সরকারের পরে যখন নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তখন বিভিন্নভাবেই সমাজের ভিতরে একটা বড় রকমের প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশার জায়গা থেকেই বিভিন্ন গোষ্ঠী তারা তাদের বিষয়গুলোকে ইস্যু হিসেবে সামনে নিয়ে এসছে এবং সেই জায়গা থেকে আমি চিন্তা করলে শ্রমিকদের পক্ষ থেকে তাদের যে সমস্ত প্রত্যাশা বা দাবি, এটা আসাটা মোটেই অযৌক্তিক কোনো বিষয় না। এমনকি আমরা এটা দেখেছি যে বিভিন্ন পক্ষের এই সমস্ত দাবি যৌক্তিক অযৌক্তিক যাই হোক, আমরা দেখেছি যে অনেকগুলোই সরকার দ্রুততর সময় কিছু একটা মেটানোরও চেষ্টা করেছে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বা বিভিন্ন বাহিনীর কিছু নিয়োগ পুনর্নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাবি মেটানো হয়েছে। সেই প্রেক্ষাপটেই আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, শ্রমিকরা যে বঞ্চনার শিকার ছিলেন এতদিন পর্যন্ত, সেই বিষয়গুলো তারা যৌক্তিকভাবেই নিয়ে এসছেন এবং সেই বিষয়গুলো শ্রমিকরা সামনে নিয়ে এসছেন। এই সমস্ত দাবিগুলোর ভিতরে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ন্যূনতম মজুরি তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এসছে, কিন্তু এর সাথে সাথে যে জিনিসটা খুব দ্রুততর সময় যেটা বড়ভাবে এসছে, সেটা হলো যে শ্রমিকরা বিগত নভেম্বর 2023 সালে নতুন যে একটি মজুরি কাঠামো ঠিক হয়েছিল, সেই কাঠামোতে তাদের যে পাওনাদি সেটিও কিন্তু বাকি রাখা হচ্ছিল দীর্ঘদিন যাবত, এবং সেটির ব্যাপারে যে তারা জানাবে, প্রতিবাদ করবে, সেই সুযোগটিও কিন্তু তারা পায়নি। ফলে এখন যখন একটা গণতান্ত্রিক পরিবেশ এসছে এবং এখন যখন শিল্প পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে আর ব্যবহার করা হচ্ছে না, অথবা এখন যখন বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বা গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না শ্রমিকদের পিছনে, তখন তারা তাদের একেবারে আইনগতভাবে তাদের যে মজুরি প্রাপ্তি, অর্থাৎ তাদের যে পাওনাদি বাকি রয়েছে, সেগুলোই তারা সেইগুলোই তারা আসলে নিয়ে এসছেন এবং সেই দাবিগুলোই কিন্তু এখনো কিন্তু মেটানো যায়নি। তবে আসার কথা হলো, গত সপ্তাহে 18 দফা ব্যাপারে একটি চুক্তি না, একটি যৌথ ঘোষণা স্বাক্ষর হয়েছে এবং সেই ঘোষণার আলোকে মানে শ্রমিকদের যে বিভিন্ন রকমের পাওনাদি বাকি রয়েছে সেই জিনিসগুলোর দিকে তারা নজর দেবেন এবং এগুলো মিটিয়ে ফেলবেন অক্টোবরের 7 তারিখের ভিতরে। অন্তত যেগুলো বাকি পাওনাদি রয়েছে সেটি তারা মিটিয়ে ফেলবেন। এর বাইরে আপনি দেখবেন যে তাদের অ্যাটেন্ডেন্স বোনাস নিয়ে, নাইট অ্যালাউন্স নিয়ে এবং
ম্যাটারনিটি ছুটি নিয়ে এই ধরনের বিভিন্ন রকমের তাদের যৌক্তিক লিগ্যালি যে সমস্ত দাবি সেগুলো কিন্তু তারা নিয়ে এসছে, যেগুলো আসলে এতদিন তারা জানাতেও পারেনি এই সমস্ত বিষয়গুলো, যেটা তারা এই সময়কালে তারা তুলে ধরেছে। তো কিন্তু এখনো দেখবেন যে আপনি অসন্তোষ কিন্তু রয়ে গিয়েছে, কেননা যৌথ অঙ্গীকার একটা জিনিস আর বাস্তবায়ন আর একটা জিনিস। এখনো দেখা যাচ্ছে যে কারখানা মালিকদের ভিতরে গড়িমসি রয়েছে, বিভিন্ন কারখানা মালিক সেগুলো বাস্তবায়ন করছেন না বা পিছিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যেতে চাচ্ছেন, সেটি কিন্তু একটা বড় সমস্যা। এবং এগুলো থাকলে কিন্তু অসন্তোষগুলো কিন্তু থেকে যাবে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটি হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক, সেটা হলো যে এবারের যে মজুরি কাঠামো 2023 নভেম্বরে করা হয়েছিল, তাতে শ্রমিকদের গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে, 7টি থেকে 5টি করা হয়েছে, শ্রমিকদেরই একটা চাওয়া ছিল সেটি। এখন এই যে গ্রেড কমিয়ে দেওয়ার ফলে আপনিও বুঝবেন, সকলেই বুঝবেন যে গ্রেড কমিয়ে দেওয়ার ফলে অনেকেই কিন্তু এই ধরনের গ্রেড সংকোচনের ফলে কেউ কেউ সাফারার হন, আবার কেউ কেউ বেনিফিটেড হন। এখন আমার ধারণা এই গ্রেড কমিয়ে দেওয়ার কারণে শ্রমিকদের কেউ কেউ বঞ্চিত হচ্ছেন, এবং প্রপার গাইডলাইন না থাকার কারণে এটিকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং শ্রমিকদেরকে উপযুক্তভাবে গ্রেড অ্যাডজাস্টমেন্টটি করা হয়নি বা হচ্ছে না, এবং সে কারণেই তাদের পাওনাদির জায়গাগুলোতে এই দ্বৈততা বা অসামঞ্জস্য রয়ে গিয়েছে বলে তারা এই বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসছে। সুতরাং এই বিষয়গুলোকে অনতিবিলম্বে মানে পরিপালন ছাড়া এই অসন্তোষগুলো চলে যাবে বলে মনে হয় না। আর একটি ইতিবাচক ঘটনা আমি বলবো যে এই শ্রমিক অসন্তোষটা যদিও কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তাও এই অসন্তোষ দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার না করা, সেনাবাহিনী যদিও রয়েছে কিন্তু তারপরেও সেনাবাহিনী যথেষ্ট চুপচাপ ভাবেই রয়েছে, সেই অর্থে কোনো ধরনের দমন নিপীড়নমূলক ব্যবস্থা নিচ্ছে না, এটিও আমার কাছে মনে হয় যে এক ধরনের শ্রমিকদের সাথে এক ধরনের নেগোশিয়েট করবার একটা মানসিকতা তৈরি করেছে, অন্তত আলাপ আলোচনা করার একটা মানসিকতা তৈরি করেছে, যেটা আমরা এই সময়কালে দেখছি। তবে বড় যে বিষয়টি আপনি নিয়ে এসছেন, যেটা আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটা হলো ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন বা রিভিশন। যেটি দেখুন, এটি ঐতিহাসিকভাবেই যেটি হয়েছে যে শ্রমিকদের জন্য যতটুকু প্রয়োজন সেটি শ্রমিকরা কখনোই পাননি, এবং 2006 পরবর্তী সময়কালে যদিও নিয়মিত ভিত্তিতে মজুরি দেয়া হয়েছে প্রতি 5 বছর পর পর, কিন্তু যা তাদের দরকার ছিল সেটি কখনোই আসলে তারা তাদের চাহিদা মতো চেয়েও পাননি। যেমন সর্বশেষ 2023 নভেম্বরে যেটি করা হয়েছিল, সেখানে শ্রমিক পক্ষ থেকে প্রত্যাশা ছিল 25,000 টাকা, শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে তাদের দাবি ছিল এটি 22,000 টাকা, সিপিডির পক্ষ থেকে আমরা আমাদের হিসেব মতো আমরা 17,500 টাকার কথা বলেছিলাম আমাদের হিসেব মতো, কিন্তু এর কোনোটির ধারে কাছে না গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে তাদের 12,500 টাকা, অর্থাৎ শ্রমিকদের যা চাওয়া তার মাত্র অর্ধেকে গিয়ে সেটি শেষ পর্যন্ত সেট হয়েছিল। ফলে এটা বোঝাই যায় যে শ্রমিকদের যা ন্যূনতম প্রয়োজন, সেই ন্যূনতম প্রয়োজনের ধারে কাছেও আসলে মজুরি নির্ধারিত হয়নি। এমনকি তার পরবর্তী সময়কালে আপনি দেখেছেন অব্যাহতভাবে উচ্চ মূল্যস্ফীতি থাকা, এটি এখন যেভাবে চলে গিয়েছে তাতে আসলে শ্রমিকদের জন্য টিকে থাকাটা আরো কষ্টকর হয়ে গিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে যে অঙ্গীকারটি গত সপ্তাহে মালিক পক্ষ করেছেন যে তারা ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের কাজটি শুরু করবেন, আমাদের কাছে মনে হয় যে এটি একটি যৌক্তিক বিষয়, যেটিকে অনতিবিলম্বে গুরুত্ব দিয়ে নতুন করে ন্যূনতম মজুরির আলাপ আলোচনা শুরু করবার সুযোগ রয়েছে। ডক্টর মোয়াজ্জেম, আমি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব খুব খোলামেলা বলেছেন বিষয়গুলি, কিন্তু আপনাকে যদি আমি মানে একটু প্রশ্ন করি এই আপনার আলোচনার অংশ হিসেবে, তো আপনি নিজেই বলছেন যে শ্রমিকদের যে দাবি ছিল এবং বাস্তবে যে নিম্নতম মজুরি এই নভেম্বরে 2023 সালে নির্ধারণ করা হয়, সেটা তারা নির্ধারণ করে হচ্ছে আপনার 12,500 টাকা। তো আপনি আপনাদের হিসাব অনুসারে আপনারা তখন বলেছিলেন যে এটা 17,000 হওয়া উচিত, 17,000 সামথিং হওয়া উচিত। ওকে, তো আপনি আপনার বক্তব্যের মধ্যে আপনি এনেছেন যে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয়ভার সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত যে হারে বৃদ্ধি পেয়েছে, এখন যেহেতু এই সুযোগ এসেছে
এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আবার পুনর্মূল্যায়ন করা হবে, 6 মাসের মধ্যে করা হবে, এটা 3 জন করে কমিটি করা হয়েছে, এটা বলা হচ্ছে। তো আমি আপনার কাছ থেকে এই মতামতটা জানতে চাইবো, যে এই মতামতটা আমরা এখন নির্মাণ করতে পারি, যে কত মজুরি আপনি ন্যায়সঙ্গত মনে করেন এখন, এবং কিসের ভিত্তিতে আপনি এই প্যারামিটার দিয়ে আপনি এটা নির্ধারণ করেন যে এখন যদি বলা হয় এখনকার বাজারে শ্রমিকের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, আপনার অভিমত কি হবে? প্রথম যে বিষয়টি দেখবেন যে শ্রমিকদের যে চাওয়ার বিষয়টি, তার সঙ্গে আমাদের যে হিসেবের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। আমরা মূলত আইএলওর একটি মেথড রয়েছে, অ্যাঙ্কার মেথড বলা হয়, সেরকম একটি মেথড ব্যবহার করে একটি পরিবারের সদস্য সংখ্যা, তাদের ভিতরে যতজন কিনা পরিবারের কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে বিবেচনা করা, এবং তাদের খাদ্য, ফুড এবং নন ফুড কস্ট যেগুলো রয়েছে সেটাকে বিবেচনা করা, এবং একই সাথে তাদের জন্য একটা সেভিংস কনসিডার করা। এই কয়েকটি সূচককে ব্যবহার করে আমরা হিসেবটি করেছি। আমরা এই হিসেবটি বিগত 2010 সাল থেকেই ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আমরা 10-এ করেছি, 13-তে করেছি, 18-তে করেছি, এবার 2023-এ করেছি। তো সেই সময় আমরা যখন প্রস্তাবটি দিয়েছিলাম তখনও শ্রমিক পক্ষ থেকে কিছুটা আমাদের এই প্রস্তাবের তাদের দিক থেকে একটু মনক্ষুণ্ণতা ছিল, যে তারা আরো বেশি প্রত্যাশা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা তুলনামূলক আরো কিছুটা তাদের প্রত্যাশার তুলনায় আমাদের নিচে ছিল। আমাদের হিসেবের ক্ষেত্রে আমাদের যে বিবেচনাগুলো নিয়েছিলাম এবং যেটা আমরা দেখতে পেয়েছি, যে শ্রমিকদের পরিবারগুলোতে এখন শুধুমাত্র আপনি দেখবেন যে মজুরি কাঠামোর ভিতরে যে ইন্ডিকেটর গুলো রয়েছে তার ভিতরে রয়েছে হলো মূল মজুরি, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা বা চিকিৎসা ভাতা, যোগাযোগ ভাতা এবং খাদ্য ভাতা। এই হচ্ছে শ্রমিকদের মজুরির কাঠামো। আমাদের হিসেবে আমরা যেটা দেখেছি যে শ্রমিকদের এই কাঠামোতে মজুরি দেবার ক্ষেত্রে একটা পরিবর্তন দরকার, এবং শ্রমিকদের অব্যাহতভাবে নতুন নতুন যে সমস্ত চাহিদা তৈরি হচ্ছে, বিশেষ করে প্রত্যেক পরিবারেই শিক্ষার জন্য একটা বড় পরিমাণে ব্যয় করতে হয় শ্রমিকদের। সুতরাং আমাদের একটা প্রস্তাবনা ছিল যে শ্রমিকদের জন্য একটা শিক্ষা ভাতার সুযোগ রাখা পরিবারগুলোতে, এটা একটা জরুরি জিনিস যেটা একেবারেই নেই। দ্বিতীয়ত, তারা যে খাদ্য ভাতা পায় তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে তাদের আসলে খাবার পিছনে খরচ হয়, যেটা কোনোভাবেই এখানে কনসিডার হয় না। তৃতীয়ত হলো তাদের যোগাযোগ ভাতা যেটি দেয়া হয়, সেই যোগাযোগের সাথে এখন তাদের অনেক বেশি বিভিন্ন রকমের অন্যান্য, মানে একটা তো হচ্ছে পরিবহন ভাতা আর একটা হচ্ছে যোগাযোগ। তো এখন পরিবহনের সাথে তাদের এই যে মোবাইল বিল, এটা অনেক বড় তাদের একটা খরচ, এবং কি এন্টারটেইনমেন্টের পিছনেও তাদের এই যে বাসাতে ডিশের লাইন আছে বা তারা পরিবারের সদস্য কিছুটা রিক্রিয়েশন করেন, এইগুলোর পিছনে কিন্তু কোনো ধরনের হিসেবের কোনো স্ট্রাকচার এগুলো নেই, এই কম্পোনেন্ট গুলো নেই। এই যে একটা দুর্বল একটা কাঠামোকে ব্যবহার করে মজুরি দেয়া হচ্ছে, আমরা এই কাঠামোটির পরিবর্তন চেয়েছিলাম, শুধুই পরিমাণ না, আমরা এর কাঠামোটিরও আসলে পরিবর্তন চেয়েছি। তো এখন পর্যন্ত আমরা কাঠামোতে বড় পরিবর্তন এখনো দেখতে পাইনি। তো সেই পরিবর্তনগুলো দরকার আছে এক। আর আপনি এখনকার বিচারে যদি করতে বলেন আমাকে, তাহলে আবার নতুন করে আবার ডেস্কে ফিরতে হবে। তবে এতটুকু তো অবশ্যই বলা যায় যে আমরা নভেম্বর 2023-এ যা বলেছি তা এখন আরো 1 বছর চলে গেছে, এবং নতুন আর একটা মজুরি কাঠামো আসতে আরো যদি 6 মাস চলে যায়, তাহলে এই 1.5 বছর পরে নিশ্চয়ই তার থেকে অনেক বেশি হবে, এটা বলাই বাহুল্য।